শুরু হচ্ছে আজকের গল্প সেতু, কলমে মাধবী ভট্টাচার্য। ফোনে কথা বলে মুখ গোমরা হয়ে গেছে সোমনাথের। অনুভা বুঝতেই পেরেছিল ওপাশ থেকে চুমকি কি জবাব দিয়েছে। মুচকি হেসে বললেন, কি গো, যেতে পারবে না বলল তো? সোমনাথ জবাব দিলেন না, তার মুখ কালো হয়ে গেছে। অনুভা উঠে গিয়ে স্বামীর পাশে বসলেন, পিঠে হাত রেখে নরম গলায় বললেন, মন খারাপ করছো কেন? মেয়ের নতুন সংসার হয়েছে, হুটহাট ছুটবে কি করে বলো তো? সোমনাথ তবুও চুপ। বড় আশা ছিল মেয়ে সেই আগের মতো ঘুরতে যাওয়ার কথা বললেই আহ্লাদে লাফিয়ে উঠবে, ছুটে আসবে সঙ্গে সঙ্গে। কিন্তু ব্যাপারটা উল্টো হলো। দুদিনের জন্য পুরী ঘুরে আসতে চান। শুনে মেয়ে বেজার গলায় বলল, কুশল ছুটি পাবে না বাবা। ঠিক আছে, তুই চল তবে। সোমনাথ তখনও খোশ মেজাজে, কি সব বলছো বাবা? কুশলকে একা রেখে তোমাদের সাথে ছুটবো আমি? মেয়ের গলায় বিরক্তির সুর। জোর ধাক্কা খেয়েছিলেন সোমনাথ। আমতা আমতা করে বোকার মতো বলছিলেন, কেন আমাদের সাথে আমাদের সাথে যাবি না কেন তুই? না, কুশলকে একা রেখে কি করে যাব? ওর অসুবিধা হবে না? যাও তোমরা ঘুরে এসো। ফোনটা কেটে দিয়েছিলেন সোমনাথ। মেয়ে কি অবলীলায় বলে দিল, যাও তোমরা ঘুরে এসো? মেয়েকে ছাড়া সোমনাথের কি ভালো লাগবে একটু? বিয়ের পরে একবারই অনুভাকে নিয়ে একা ঘুরতে গিয়েছিলেন। এরপরেই তো চুমকি চলে এলো দুজনের মাঝখানে। তারপর থেকে যেখানেই ঘুরতে গেছেন মেয়েকে নিয়ে গেছেন। বেড়াতে যাওয়ার আনন্দ অসম্পূর্ণ ওকে ছাড়া। চুমকিও বেড়াতে যেতে পেলে আর কিচ্ছু চাইতো না। একটু বড় হওয়ার পর নিজেই দৌড়ঝাঁপ করে নতুন নতুন জায়গায় বেড়াতে যাওয়ার বন্দোবস্ত করত। বছরে অন্তত 2 বার সপরিবারে বেরিয়ে পড়তেন সোমনাথ। স্বামীকে বজ্রা হাতের মতো বসে থাকতে দেখে অনুভার মায়া হলো। বললেন, চুমকি থাকুক, চলো আমরা দুজনে ঘুরে আসি। আমি কোথাও যাব না, চাইলে তুমি ঘুরে এসো একা একা। সোমনাথ উঠে চলে গেলেন। অনুভার বকবকানি অসহ্য লাগছে, একা থাকতে ইচ্ছে করছে এখন। অনুভব স্বামীকে ঘাটালেন না আর, উঠে গেলেন চা করতে। চাটা খেয়ে যদি মানুষটার খেটে যাওয়া মেজাজ একটু কমে। ব্যালকনিতে চেয়ারে বসেছিলেন সোমনাথ। বাইরে সকালের ঝলমলে রোদ্দুর। সামনের রক্তকরবী গাছটায় থোকা থোকা ফুল ফুটেছে। দুটো ছোট্ট ছোট্ট পাখি সেই গাছের ডালে বসে তুমুল ঝগড়া জুড়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে 25 বছর পিছিয়ে গেলেন সোমনাথ। কালী পুজোর রাতে নার্সিংহোমের লেবার রুমের বাইরে ট্রেতে করে ছোট্ট ছানাটাকে দেখাতে নিয়ে এসেছে নার্স। ধবধবে ফর্সা গায়ের রং, ছোট্ট মাথা ভর্তি কালো রেশমের মতো চুল, মুঠো করা দুহাতে গোলাপি আভা। মেয়ের গালে আলতো আঙুল রেখেছিলেন সোমনাথ। কি প্রচণ্ড অপত্য স্নেহ হু হু করে উঠে এসেছিল হৃদয় বেয়ে। এই পুতুলের মতো ছোট্ট মেয়েটা তারই শরীরের অংশ। বিহবল চোখে তাকিয়েছিলেন, এক গভীর মায়ায় দ্রবীভূত হয়ে যাচ্ছিলেন ক্রমশ। কোথা থেকে এলো এই মায়া তার জানা ছিল না। নিন, বাবা হয়ে গেলেন যে, মিষ্টি খাওয়াবেন কিন্তু, নার্স মিষ্টি হেসে বলেছিল। বিহবল সোমনাথ ওপর নিচে মাথা হেলিয়েছিলেন শুধু, মুখে কিছু বলতে পারেননি। বাবা হওয়ার বিস্ময় তাকে অধিকার করে রেখেছিল তখনও। সেই পুটুলির মতো মেয়ে ধীরে ধীরে বড় হলো চোখের সামনে। মায়ের থেকে বাবার সঙ্গে বেশি ভাব জমে উঠল বড় হতে হতে। যত আবদার আহ্লাদ সবই বাবার সাথে। মাকে বরাবরই ভয় পেত। সোমনাথ চোখে হারাতেন মেয়েকে। এই মেয়ের বিয়ে দিতে হবে ভাবলেই বুকের ভেতরটা অন্ধকার হয়ে যেত তার। নিজেকে সান্ত্বনা দিতেন এই ভেবে যে কাছাকাছি বিয়ে দেবেন মেয়েকে, যখন ইচ্ছা হবে দেখতে পাবেন, আসা যাওয়া চলবে যখন তখন। সেই কাছাকাছি বিয়েটা হলো, কিন্তু যেমনটা ভেবেছিলেন তেমনটা আর হলো কই। বিয়ের পরের 3 মাস মেয়ের সঙ্গে দেখাই হলো না। দিরাগমনে সেই যে এসেছিল, তারপর আর এদিক মারালো না। দিরাগমনের পর হানিমুন, তারপর নতুন সংসার গোছাতে গোছাতে 2 এখানে এসেছে বটে, কিন্তু তারপর মেয়েরা সময়ই হলো না। তিনি যেতেই পারতেন, কিন্তু অনুভার
কড়া বারণ। যখন তখন নির্লজ্জের মতো মেয়ের বাড়ি যাওয়া চলবে না। ওদের যথেষ্ট স্পেস চাই এখন। এই স্পেস দেওয়ার ব্যাপারটা সোমনাথের মাথায় ঠিক ঢোকে না। স্পেস দিতে গিয়ে যদি এত দূরত্বই তৈরি করতে হয়, তবে দরকার নেই তেমন স্পেসের। মেয়ের জন্য তার প্রাণ ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছে। অনুভা যেন বুঝেও বুঝছিল না। পুরানো দিনগুলোর কথা মনে করে হুহ করে বুকের ভিতরটা। শেষ পর্যন্ত অনেক বুদ্ধি করে বেড়াতে যাওয়ার প্ল্যানটা মাথায় এসেছিল। এই বাহানাতে কিছুদিন তো কাছে পাওয়া যাবে ওকে। মেয়েকে একা নয়, জামাইকেও সাথে নিতে আপত্তি ছিল না। অনুভা যদিও অনেক বাধা দিতে চেষ্টা করেছিল, বলেছিল ওরা রাজি হবে না, ওদের নাকি একান্ত সময় চাই এখন। সোমনাথ হাল ছাড়েননি। দূরে না হোক, কাছাকাছি কোনো জায়গা থেকে দুদিনের জন্য ঘুরে আসাই যায়। সেই কারণেই পুরী ঘুরে আসার ব্যাপারে কথা বলতে গেছিলেন। মেয়ে সাপ মানা করে দিল। বড় বুকে বেজেছে তার। চা নিয়ে এসে অনুভা দেখলেন সোমনাথ এখনো থম ধরে বসে আছেন। সামনের ছোট্ট টেবিলে চায়ের কাপ দুটো নামিয়ে রাখতে রাখতে হেসে বলেন, এখনো কি তোমার মন খারাপ? সোমনাথ তাকিয়েছেন সহধর্মিনীর দিকে। তারপর হাহাকারের সুরে বলেছেন, বিয়ের পরে মেয়েটা কেমন পর হয়ে গেল না অনুভা? এ কি অলক্ষণী কথা! পর হবে কেন? অনুভা ধমক দিয়েছেন স্বামীকে। সোমনাথ যেন শুনতেই পেলেন না। বললেন, আমাদের যদি একটা ছেলে থাকতো। ছি, এ কেমন কথা! মেয়ে জানতে পারলে কত দুঃখ পাবে বলো তো? সোমনাথ হঠাৎ কেঁদে ফেললেন। শিশুর মতো হেঁচকি তুলতে তুলতে বললেন, মেয়েটা আমার বদলে গেল এভাবে। অনুভা ব্যস্ত হয়ে উঠে গিয়ে স্বামীকে বুকে জড়িয়ে নিলেন। একটু বদলায়নি, একটুও না। ওর ভালোবাসাটা শুধু ভাগ হয়ে গেছে গো, ভাগ হয়ে গেছে। খুব খুব কষ্ট হচ্ছে গো। সোমনাথ ডুকরে কেঁদে ওঠেন। অভ্যাস হয়ে যাবে, সব অভ্যাস হয়ে যাবে, সব অভ্যাস হয়ে যাবে, বিড়বিড় করে বললেন অনুভা। ব্যালকনি নিচের পথ ধরে বাবার হাত ধরে ছোট্ট মেয়ে লাফাতে লাফাতে স্কুল চলেছে। সোমনাথ অপলকে দেখেন, এই নৈকট্য যেমন সত্যি, একদিন দূরত্বটাও তেমন ভবিতব্য। সন্তানকে চিরদিন আগলে রাখা যায় না, তবে যতই দূরত্ব হোক, মধ্যিখানে ভালোবাসা সেতু হয়ে দুই প্রান্তকে জুড়ে রাখে মজবুত বাঁধনে। এটাই সোমনাথের একমাত্র ভরসা এখন। শেষ হলো আজকের গল্প সেতু। কলমে মাধবী ভট্টাচার্য।